পৌঁছে যাবে। আমি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিগত এই বোর্ডের এই কৃতকর্মের জন্য তাদের কিভাবে আইনের আওতায় আনবে তারা। বিগত সময়ে দেখেছি প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাদেরকে এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি করে তারা খালাস হয়ে যায়। এইরকম যদি হয় আইনের আওতায় আনা, তাহলে ওই আইন আমি চাই না। আমার 4টা বছরের হিসাব আপনারা এনে দিবেন। আমি আদালতের রায় পেয়েছি, বোর্ডের অনুমতি নিয়েছি, আইন আমার পক্ষে আছে। বিগত সময়ের কলেজ পরিদর্শক হারুন আর রশিদ আমার এই সর্বনাশ করেছে, আর বর্তমান জিয়াউল হক এখন সে টালবাহানা করছে। অধ্যক্ষ শহীদ জিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়, যাত্রাবাড়ি, ঢাকা। 33 বছর আমার চাকরির জীবন চলছে। এখন অবসরে যাওয়ার সময় এই শেষ মুহূর্তে আমার চাকরির জীবনের একটি ট্র্যাজেডি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, আর আপনাদের সহযোগিতা চাইব। আমি অত্র প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠাকালীন শিক্ষক। 1993 সালে শিক্ষক হিসেবে আমি যোগদান করি। 1994 সালে প্রভাষক হিসেবে নিয়োগ পাই। 2006 সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাই এবং 2016 সালে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমি অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাই এবং ওই একই সালে অধ্যক্ষ হিসেবে আমার এমপিওভুক্ত হয়। একটা সময়ে আমি সাবেক 48 নং ওয়ার্ডের মহিলা দলের সভানেত্রী ছিলাম এবং সফলতার সাথে সভানেত্রীর দায়িত্ব পালন করেছি। সেই থেকে আমাকে অনেকে বিএনপির নেত্রী বলে জানে। বিগত আওয়ামী সরকারের আমলে আমার প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলার জন্য আমাকে নানানভাবে চাপ সৃষ্টি করা হয়, কিন্তু শত চাপের মধ্যেও আমি এই প্রস্তাবে রাজি হইনি। আর তখন থেকেই শুরু হয় আমার বিরুদ্ধে চক্রান্ত। অত্র এলাকার আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আবুল কালাম অনু এই চক্রান্তের নেতৃত্ব দেন। সাংবাদিক ভাই ও বোন, আমার প্রতিষ্ঠানে 5 জন শিক্ষক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্তে ছিলেন। সেই 5 জন শিক্ষকের সাথে কাউন্সিলর গোপনে আঘাত করে। একজন অফিস সহকারী ও একজন দারোয়ানকেও তারা তাদের দলে নিয়ে নেয় এবং তাদেরই সহযোগিতায় অফিস শাখা থেকে কাগজপত্র হাতিয়ে নেয় এবং আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করতে থাকে। সর্বশেষ জেলা প্রশাসকের কার্যালয়ে কাউন্সিলর আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে এবং বরখাস্তকৃত 5 জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই লিখিত অভিযোগ করে। যথারীতি তদন্তের জন্য জেলা প্রশাসক দায়িত্ব দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলকে এবং ঢাকা শিক্ষা বোর্ড তদন্তের দায়িত্ব দেন অডিট ও নিরীক্ষা অধিদপ্তরকে। প্রথমে তদন্তে আসে কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল থেকে। টানা 3 দিন ব্যাপী তদন্ত করে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন এবং সেখান থেকে আমাকে একটি কপি দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে কোনো অভিযোগই সত্য প্রমাণিত হয় নাই। বিষয়টি তাই এখানেই থেমে যায়। এরপর 5 জন শিক্ষকের অভিযোগের ভিত্তিতে তদন্তে আসে নিরীক্ষা অধিদপ্তর। 4 সদস্য বিশিষ্ট তদন্ত দলটি টানা 6 দিন তদন্ত করে এবং তদন্ত প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করেন। একই সাথে ঢাকা শিক্ষা বোর্ড ও আমাকে একটি করে অনুলিপি দেন। কাউন্সিলর ও 5 জন বহিষ্কৃত শিক্ষকদের অভিযোগ একই ছিল। নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনেও আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। 2-1টা বিষয় তারা অতিরিক্ত মন গড়া ভুল তথ্য তুলে ধরেছিলেন, যদিও তারপরও অভিযোগের বাইরে আমার মতামত জানতে চেয়ে ব্রডশিট আকারে জবাব দিতে বলেন। আমি ব্রডশিটের মাধ্যমে লিখিতভাবে একবার জবাব দিয়েছি, কিন্তু তারা পুনরায় তাদের নিয়ম অনুসারে পেন ড্রাইভের মাধ্যমে ব্রডশিট জবাব চেয়ে আমাকে চিঠি দিয়েছেন। অর্থাৎ ব্রডশিট জবাবের প্রক্রিয়া
শেষ হওয়ার 2 সপ্তাহ আগেই ঢাকা শিক্ষা বোর্ড 27/1/2021 তারিখে এক চিঠির মাধ্যমে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয় এবং একই সাথে বরখাস্তকৃত 5 জন শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করে দেয়। আমি নিরীক্ষা অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে অবহিত করি। তারপর ব্রডশিট জবাবের প্রক্রিয়াটি সেখানেই থেমে যায়। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, 5 জন বরখাস্তকারী শিক্ষকের এই অভিযোগ নামায় ছিল, যেখানে তারা বলেছে প্রতিষ্ঠানের চলমান কমিটি ভেঙে দিতে হবে। কোথাও তারা উল্লেখ করে নাই তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে কিংবা অধ্যক্ষকে চাকরিচ্যুত করতে হবে। এমনকি তদন্ত প্রতিবেদনেও কোথাও উল্লেখ ছিল না যে বরখাস্তকৃত শিক্ষকদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, তাদের চাকরিতে পুনর্বহাল করা যেতে পারে, কিংবা অধ্যক্ষের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সত্য, তাকে চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে। ঢাকা শিক্ষা বোর্ড কি কারণে 5 জন বরখাস্তকৃত শিক্ষকের উপর এত সন্তুষ্ট যে তারা না চাইতেই তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে দিল, আর আমার উপর কি কারণে অসন্তুষ্ট যে তদন্তের কাজ শেষ হওয়ার আগেই সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও আমাকে চাকরি থেকে মিথ্যা অভিযোগে বেআইনিভাবে অপসারণ করলো, আমার বোধগম্য নয়। যাই হোক, এরপর শুরু হলো আমার আইনি লড়াই। প্রিয় সাংবাদিক ভাই ও বোন, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো এখতিয়ার নেই কোনো শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয়া, এমনকি কোনো শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করা। এই এখতিয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র গভর্নিং বডি। তাই এখতিয়ার বহির্ভূত ঢাকা শিক্ষা বোর্ডের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আমি মহামান্য হাইকোর্টে একটি রিট করি। রিট নাম্বার 4009/21। গত 1/12/2022 তারিখে মামলার রায় ঘোষণা হয়। রায়টি আমার পক্ষে আসে। যেহেতু রায়টি স্থগিত করা হয় নাই, অর্থাৎ রায়টি বহাল আছে, পরবর্তীতে বিবাদীগণ রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিল নাম্বার 185/2023। কিন্তু তারা রায়টি স্থগিত করে নাই। যেহেতু রায়টি স্থগিত করে নাই, অর্থাৎ রায়টি বহাল আছে, তাই সেই রায়ের প্রেক্ষিতে আমি ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করি আমাকে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু ঢাকা বোর্ড কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। গত 5ই আগস্টের পর, আনুমানিক হাইকোর্টের রায় ঘোষণার প্রায় 1.5 বছরের বেশি সময় পর, আমার অ্যাডভোকেটের পরামর্শ অনুযায়ী আমি পুনরায় ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করি। তখন ঢাকা শিক্ষা বোর্ড আমাকে 9/9/24 তারিখে পুনর্বহালের আদেশ দিয়ে প্রতিষ্ঠানের সভাপতিকে চিঠি দেন। ঢাকা বোর্ডের আদেশ মোতাবেক সভাপতি ওই একই তারিখে 9/9/24 আমাকে কাজে যোগদানের অনুমতি দেন এবং আমি 10/9/24 তারিখ সভাপতির নিকট, সভাপতির কার্যালয়ে যোগদানপত্র জমা দিয়ে প্রতিষ্ঠানে যাই। প্রতিষ্ঠানের মেন গেটে আসার পর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বরখাস্তকৃত শিক্ষক কিছু বহিরাগত লোক সাথে নিয়ে আমার প্রবেশ পথে বাধা দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসি এবং সভাপতি মহোদয়কে সার্বিক বিষয় অবগতি করি। এরপর সভাপতি মহোদয় 22/9/24 তারিখ একটি সভা আহ্বান করে, যেখানে আমাকে সহ 2 জন ভারপ্রাপ্তকে ডাকা হয়। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, 2 জন সাবেক ভারপ্রাপ্তই যেই মুহূর্তে আমি প্রতিষ্ঠানে ঢুকতে পারিনি, সেই মুহূর্তে তাদের নিজেদের মধ্যেই তারা বাকবিতণ্ডা শুরু করে দেয়। একজন বলে আমি ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করব, যেহেতু আমি আগে ছিলাম। পরবর্তী আরেকজন বলে আমি দায়িত্ব পালন করব, যেহেতু আমিও ছিলাম। এই সমস্যা নিরসনের জন্য সভাপতি মহোদয় আমাকে সহ
ভারপ্রাপ্ত দুইজনকে একটি সভার আহ্বান করেন 22/9/24 তারিখে। কিন্তু সভাপতি মহোদয়ের শারীরিক অসুস্থতার কারণে ওই সভাটি নির্ধারিত তারিখে হয় নাই। পরবর্তী তারিখ জানানো হবে বলে আমাদেরকে অবহিত করেন তার ব্যক্তিগত সহকারী। কিন্তু এরই মধ্যে 23/9/24 তারিখে ঢাকা শিক্ষা বোর্ড থেকে আরেকটি চিঠি আসে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি শুধু একটার পর একটা লড়াই করে যাচ্ছি। সেই চিঠিতে ঢাকা বোর্ড লিখেছে ছাত্র শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে আমাকে নাকি লিভ টু আপিলের শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই চিঠির প্রেক্ষিতে সভাপতি মহোদয় লিখিতভাবে বোর্ডের কাছে জানতে চান লিভ টু আপিলের শুনানি পর্যন্ত এই সময়ে শিক্ষকদের বেতন বিলে আমি স্বাক্ষর করতে পারবো কি না, যেহেতু হাইকোর্টের রায় আমার পক্ষে আছে। কিন্তু সেই চিঠির কোনো জবাব আজ অবধি ঢাকা শিক্ষা বোর্ড দেয়নি। কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সেই চিঠির অপেক্ষা করতে করতে শিক্ষক কর্মচারীদের 3 মাসের বেতন ভাতা বন্ধ হয়ে থাকে। এদিকে সাবেক ভারপ্রাপ্ত রোজিনা মালিক, যিনি ওই কাউন্সিলরের ছত্রছায়ায় 6 জন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনিও সেই একই সুরে তার নিজের অবস্থান পাকাপাকি ধরে রাখার জন্য সভাপতির বিরুদ্ধে বেতন বিলে স্বাক্ষর না করার জন্য হাইকোর্টে একটি মামলা করে। মামলা নং 13/3/25/24 এবং একতরফা শুনানি করে তার পক্ষে রায় নিয়ে নতুন সভাপতিকে দিয়ে 3 মাসের বকেয়া বিলে স্বাক্ষর করিয়ে নেন। এরপর আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওই রায়ের বৈধতা নিয়ে আপিল বিভাগে একটি মামলা করি, মামলা নং 956/24। গত 12/1/25 তারিখ লিভ টু আপিলের 185 এবং রোজিনা মালিকের বৈধতা নিয়ে করা মামলা 956, দুটি মামলারই শুনানি শেষে একই দিনে একই সাথে রায় ঘোষণা করা হয় এবং দুটো রায় আমার পক্ষে আসে। একই সাথে ভারপ্রাপ্ত হিসেবে রোজিনা মালিকের 13/3/25/24 মামলার রায়টি আদালত স্থগিত করে অকার্যকর ঘোষণা করে দেয়। তার মানে আমি বৈধ প্রিন্সিপাল, তার আরো একবার প্রমাণ হয়ে গেল।